আজ আমি নবম শ্রেণীর টেক্সট বই সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি পড়াবো। কবিতাটা অনেকটা বড়। আজকে আমি প্রথম 3 স্তবক পড়াবো। কবি সত্যেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে আমরা একটু জানি। তিনি 1882 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুপিগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রজনীনাথ দত্ত আর মাতা মহামায়া দেবী। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি। বাংলা সাহিত্যের জগতে তিনি ছন্দের জাদুকর নামে পরিচিত। আর তিনি নবকুমার কবিরত্ন ছদ্মনামে বেশ কয়েকটা ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন। কবি মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল বেলা শেষের গান আর বিদায় আরতি। এবার আসি, এই কবিতাটা নেওয়া হয়েছে কবির কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে এবং এটা প্রথম প্রকাশিত হয়েছিল বাণী পত্রিকায়। তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কুহু ও কেকা নামক কাব্যগ্রন্থ থেকে দেখতে পাচ্ছি এই কবিতাটা নেওয়া হয়েছে। এটা একটি দেশাত্মমূলক কবিতা। আমরা যে প্রথম 3 স্তবক পড়ব তার বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই। কবিতায় আমরা দেখতে পাবো বাঙালি জীবনের মাহাত্ম্য কথা তিনি প্রচার করেছেন। বিভিন্ন স্তবকে বাংলা ও বাঙালির ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির কথা তুলে ধরেছেন। প্রথম স্তবকে তিনি বলছেন, গঙ্গা তীরে তীর্থস্বরূপ অবস্থিত এই বঙ্গভূমি, বাঁ দিকে পদ্ম, ডান দিকে মহুয়া ফুল শোভিত, ঊর্ধ্বদেশে কাঞ্চনজঙ্ঘা পর্বত আর পাদদেশে বঙ্গোপসাগর। এই বঞ্চিত বঙ্গভূমি সোনার ধানে ভরা, স্নেহময়ী বঙ্গ, যার দেহ পদ্ম, অতসী আর অপরাজিতায় অলঙ্কৃত। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা দেখতে পাবো যে সৃষ্টির আদিকাল থেকে বিষধর সাপ, হিংস্র বাঘ, সিংহ ভরা বঙ্গভূমিকে বাসোপযোগী করে বাঙালি বিস্তার করেছে তার সভ্যতা। চতুরঙ্গ সৈন্য নিয়ে গঠিত রামচন্দ্রের প্রপিতামহ কখনো রঘুর সঙ্গে যুদ্ধ করেছে, কখনো বীর বাঙালি বিজয় সিংহের লঙ্কা দেশ জয় করার চিহ্নস্বরূপ লঙ্কার নাম হয়েছে সিংহল। কখনো কখনো মোগলের আক্রমণ সামাল দিয়ে ওটা বাঙালি দিল্লীনাথকেও পরাজিত করেছে। তৃতীয় প্যারাগ্রাফে আমরা দেখতে পাবো সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনির কথা। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ভারতবর্ষ থেকে হিমালয় পর্বত পার হয়ে সুদূর তিব্বতে বৌদ্ধ ধর্মের জ্ঞানের দ্বীপ জ্বালেন। আর পক্ষধর মিশ্রকে পরাজিত করে যশ লাভ করেন রঘুনাথ ভট্ট। আর দেখতে পাবো কবি জয়দেবের কথা। এবার আমরা মূল কবিতায় আসি। আমরা লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। এখানে মুক্ত বেণীর গঙ্গা, মুক্ত বেণী কথার মানে হচ্ছে খোলা চুল, কিন্তু এখানে বলতে আমরা বলবো অবিরত জলধারা। বলছে কি মুক্ত বেণীর গঙ্গা। মুক্ত বেণীর গঙ্গা কবি বলছেন কেন? আমরা জানি এই বঙ্গের হুগলি জেলা, যেখানে গঙ্গার দ্বিতীয় ত্রিবেণী অবস্থিত। এখানে গঙ্গা নদী থেকে যমুনা ও সরস্বতী নদীর ধারা প্রবাহিত। ত্রিবেণী অর্থাৎ 3টে নদীর মিলনস্থল। গঙ্গা থেকে এই নদী নিঃসৃত হওয়ায় কবি যেন মুক্তবেণী, সে কারণেই গঙ্গাকে বলছেন। মুক্তি বিতরের অঙ্গে, আনন্দের সঙ্গে যেন সেই গঙ্গা কী করে, আমাদের বঙ্গভূমিকে মুক্তি বিতরণ করে। মুক্তি বিতরণ করে বলছেন কেন? আমরা জানি গঙ্গা বিষ্ণু স্ত্রী, শিবের জটায় তার অধিষ্ঠান। হিন্দু ধর্মমতে তিনি পাপহারক। গঙ্গা স্নানে সব পাপ দূর হয়, অভিশাপ মুছে যায়। এমন ভাবনা থেকেই কবি গঙ্গাকে যেন মুক্তি বিতরণকারী বলছেন। নদী গঙ্গা তাই আপন গুণেই যেন বঙ্গদেশকে মুক্তি বিতরণ করছে, এ কারণেই কবি মুক্তি বিতরণকারী বলেছেন। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বলছে আমরা বাঙালিরা সেই
গঙ্গা তীরে অবস্থিত তীর্থস্বরূপ এই বঙ্গভূমি, সেখানে বাস করি। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। আমরা কি দেখতে পাচ্ছি যে এই বঙ্গভূমির বাঁ দিকে পদ্ম, যা বর্তমান বাংলাদেশের জাতীয় ফুল, ডান দিকে মহুয়া ফুল দ্বারা শোভিত কোন রাজ্য? বিহার। ওপরে আর কি কপালে, মানে ভালে মানে হচ্ছে কপালে, যার ঊর্ধ্বদেশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বত, আর পরে দেখব নিম্নে রয়েছে পাদদেশে বঙ্গোপসাগর। এবং বলছে কি ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট, কিরণে ভুবন আলো। ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট, কেন বলছে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট? কবি বঙ্গদেশের এই ঊর্ধ্বদেশে যে কাঞ্চনজঙ্ঘা পর্বত, সেই ঊর্ধ্বে পার্বত্যভূমির কথা বোঝাতেই ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলছেন। কাঞ্চনজঙ্ঘা যখন সূর্যোদয় হয় তখন সে স্বর্ণবরণ ধারণ করে, আর অন্য সময় রূপলি আচ্ছন্ন থাকে। কাঞ্চন কথার অর্থ হচ্ছে বহুমূল্য ধাতু, যেটা কবি কাব্য উপমায় কাঞ্চন শৃঙ্গ মুকুট বলেছেন। নেক্সট বলছে কি, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। কোল ভরা যার কনক ধান্য, এখানে কবি কি বলছে? এই বাঞ্ছিত বঙ্গভূমি যেন সোনার ধানে ভরা, আর স্নেহময়ী বঙ্গ যার দেহ পদ্ম অতসী আর অপরাজিতায় অলঙ্কৃত। ভূষিত মানে হচ্ছে সজ্জিত, তার দেহ বলছে পদ্ম অতসী আর অপরাজিতায় শোভিত বা অলঙ্কৃত। সাগর যাহার বন্দনা রচে, শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আমরা আগেই দেখলাম যে পাদদেশে বা নিচে রয়েছে বঙ্গোপসাগর, আর সেই সাগর যেন সবসময় কি করছে? বন্দনা করছে, আর আমরা বাঙালিরা বাস করছি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আমরা জানি জননী জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ, আর কবি ছিলেন একজন বঙ্গবাসী, বঙ্গদেশ তার ছিল মাতৃভূমি। আমরা কবিতায় তাই কবি বঙ্গবাসী আর এই বঙ্গদেশের গৌরব গাথা প্রকাশ করেছেন। কবির কাছে তার মাতৃভূমি ছিল কি? প্রিয় শ্রদ্ধার। যেমন আমরা জানি সন্তানের মায়ের কোল হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানের কাছে, তাই কবি বঙ্গকে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির মিশ্রণে যেন বাঞ্ছিত ভূমি বলছেন। নেক্সট প্যারাগ্রাফ দেখি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। আমরা দেখতে পেয়েছি কি যে সেই সৃষ্টির আদিকাল থেকে বাঘ, সিংহ এদের সঙ্গে যুদ্ধ করে বঙ্গভূমিকে বাসোপযোগী করে তোলে বাঙালি, আর এই বাঙালিরাই বিস্তার করেছে তার সভ্যতা। তো তাই বলছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায়, হেলায় মানে হচ্ছে ঘৃণায়, নাগেরে খেলায়, নাগ হচ্ছে সাপ, বলছে আমরা হেলায় নাগেরে খেলায়, নাগেরে মাথায় নাচি। নাগেরে মাথায় নাচি বাঙালি সম্পর্কে বলা হয়েছে। কেন তিনি এই কথা বলছেন? আমরা বাঙালির গৌরব গাথা বা বাঙালি বিশ্বত্তার পরিচয় দিয়েছেন কবি কবিতায়। আর বাঙালি জাতির সূত্রপাত বা বিকাশ অতি প্রাচীনকাল থেকেই। সেই সভ্যতার সূচনা লগ্নে পরিবেশ যখন বন্যপ্রাণীর হিংস্রতায় মুখর, তখন অকুতোভয় বাঙালি যেন তার সভ্যতা শুরু করে। এ কাজে যেমন হিংস্র জন্তুদের পদানত করে, তেমনি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে করতে তাকে টিকে থাকতে হয়। আর বাঙালির এই বিপর্যয়ী চরিত্রকেই যেন সাপের মাথায় নাচা বলে কবি উল্লেখ করছেন। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের সেনা যুদ্ধ করেছে কি? সজ্জিত চতুরঙ্গ। চতুরঙ্গ কি আগে সেটা আমরা জানি। হস্তি, অশ্ব, রথ ও পদাতিক সৈন্য নিয়ে গঠিত সৈন্যদলকে চতুরঙ্গ বলা হয়। তাহলে এই হস্তি, সৈন্য, রথ, পদাতিক সৈন্য নিয়ে গঠিত সৈন্যদল চতুরঙ্গ সৈন্যদল বলেই পরিচিত। আর বাঙালি জাতির এই যোদ্ধী সত্তার নিদর্শন হলো তাদের চতুরঙ্গে সজ্জিত হয়ে যুদ্ধ করা আর বিদেশিদের পরাজিত করা। আমাদের দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। এবার আমি এক একজনের পরিচয় বলি তোমাদের। প্রথম বলছে দশানন। দশানন কাকে বলা হতো? রাক্ষসরাজ রাবণকে। তিনি কার পুত্র ছিলেন? বিশ্রবা মুনি ও নিকষা রাক্ষসীর জ্যেষ্ঠ পুত্র।
তার কি ছিল? 10টা মাথা, 20টা হাত, গায়ের রং ঘোর কালো আর লাল ঠোঁট। তার হাতগুলো এতটাই লম্বা ছিল যে চাঁদ সূর্য আটকাতে পারে। লঙ্কা থেকে কুবেরকে সরিয়ে রাবণ রাক্ষস রাজ্য স্থাপন করে, আর রাবণ মানুষ রামচন্দ্রের হাতে পরাজিত ও মৃত হন। পুরাণ মতে তিনি বিষ্ণুর অভিশপ্ত দ্বাররক্ষক জয়। এরপর বলছে রামচন্দ্রের কথা আমরা কিছুটা জানি যে দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাম, মায়ের নাম ছিল কৌশল্যা, আর এই রামকে নিয়েই রামায়ণ বা রামকথার জন্ম। রাবণ সহ বহু রাক্ষস অত্যাচারীদের তিনি বধ করেন। পুত্ররূপে, মিত্ররূপে, রাজারূপে তিনি যেন অতুলনীয় আদর্শের অধিকারী। রাম বিষ্ণুর অবতার, শ্রেষ্ঠ নীতি ও পরম সত্য তার জীবনকে যেন শ্রীমণ্ডিত করে রেখেছেন। দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে, প্রপিতামহ তাহলে এখানে কে? এখানে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহ হচ্ছে রঘু, যার কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র। তার পুত্র অজের পুত্র দশরথ, দশরথের পুত্র রাম। রঘু ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেন, তার নামেই তার বংশনাম রঘুবংশ হয়। তাই রামকে রঘুপতি রাঘবও বলা হয়। বীর বাঙালি এই ইন্দ্রজয়ী রঘুকেও পরাজিত করে। তাহলে আমরা দেখলাম দশাননের কথা, রামচন্দ্রের কথা, বলছে দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া যায়। এবার বিজয় সিংহের কথা আমরা জানি। রাঢ় দেশের সিংহবাহুর পুত্র হলেন বিজয় সিংহ। পিতা একদিন তাকে বহিষ্কার করেছিলেন বলে তিনি সমুদ্র যাত্রা করেন আর লঙ্কায় পৌঁছে যান। লঙ্কাজয়ী বিজয় সিংহের নাম অনুযায়ী লঙ্কার নাম সিংহালয়। তাই কি বলছে? বিজয় সিংহ লঙ্কাকে জয় করেছিলেন এবং লঙ্কাকে জয় করে সেই লঙ্কাজয়ী বিজয় সিংহের নামানুযায়ী পরবর্তী সময় লঙ্কার নাম সিংহল হয়। এবং সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। শৌর্য হচ্ছে বীরত্ব বা শক্তি। তিনি তার নিজের বীরত্ব বা শক্তি দিয়ে যেন এই নাম রেখে গেছেন। এক হাতে মোড়া মগেরে রুখেছি, মোগলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে। কখনো কখনো মোগলের আক্রমণ সামাল দিয়ে ওঠে বাঙালি দিল্লীনাথকেও যেন পরাজিত করেছে। তো এখানে বলছে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে। চাঁদ রায় কে ছিলেন? আমরা জানি চাঁদ রায় ছিলেন 12 ভূঁইয়ার একজন। তিনি আকবরের অধীনতা স্বীকার না করে আমৃত্যু যুদ্ধ করেন। অপর এক ভূঁইয়া ছিল প্রতাপ সিংহ, মোগলদের যুদ্ধে পরাস্ত করেন। চাঁদের ভাই কেদার মোগলদের বাংলা থেকে বিতাড়িত করেন। এ কথা বোঝাতেই দিল্লীনাথের হটে যাওয়ার কথা বলছেন। পরবর্তী স্তবক আমরা দেখি, জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার। এখানে বলছেন জ্ঞানের নিধান আদি বিদ্যান। জ্ঞানের নিধান আদি বিদ্যান কে ছিলেন? সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিল। তাহলে তাকে জ্ঞানের নিধান আদি বিদ্যান বলছেন কেন? এই যে সাংখ্য দর্শন প্রণেতা মহর্ষি কপিল, তিনি বিদ্যান বা জ্ঞানের আধার বলে পরিচিত। আর উপনিষদে তার এই পরিচয়কেই কবি কবিতায় প্রকাশ করেছেন। এখানে এই কপিল মুনিকে নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, তোমরা জানি না সেটা জানো কি না। সগর রাজার কাহিনী। সগর রাজার অশ্বমেধের ঘোড়া রাক্ষসবেশী ইন্দ্র চুরি করে কপিল মুনি পাতালে প্রতিষ্ঠিত আশ্রমে রেখে গেলে সগর রাজার যে 60,000 সন্তান ছিল, সেই 60,000 সন্তান মুনিকে অশ্ব অপহরণকারী ভাবে। তাদের আক্রমণে রেগে গিয়ে কপিল মুনির শাপে সগর রাজার 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে যায়। তাদের বংশধর ভগীরথ গঙ্গাকে সাধনা বলে মর্তে এনে গঙ্গা জলের পবিত্র স্পর্শে তাদের পাপ দূর করে তাদের মুক্ত করেন। তো বলছে এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরোখার। তিনি যেন বাংলার মাটিতে কি গাঁথলেন? হিরোখার গেথে তুললেন বা রচনা করলেন। বাঙালি অতি লঙ্ঘনগিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। আমরা অতীশ দীপঙ্করের কথা সবাই জানি। তিনি 19 বছর বয়সে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে শ্রীজ্ঞান উপাধি পান আর তিব্বতে একসময় ধর্মপ্রচারের আমন্ত্রণ পান। সেখানে প্রথমে রাজি না হলেও পরে যেতে তিনি সম্মত হন। তিব্বত যাত্রা করেন, সেখানে ধর্মশিক্ষা, মন্ত্রদান, বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন।
তো এখানে বলছে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। কথা কেন বলছে আমরা জানি। অতীশ দীপঙ্কর সৃজনকে তিব্বতের রাজা প্রচুর স্বর্ণ উপহার দিয়ে নিজের দেশে ধর্মপ্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অতীশ দীপঙ্কর প্রথমে সেখানে যেতে রাজি হননি, পরে বিক্রমশিলার উন্নতিকল্পে সমূহ ধন উৎসর্গ করে তিব্বতে যাত্রা করেন। সে সময় হিমালয়ের তুষারমণ্ডিত পথে পায়ে হেঁটে যাওয়াই ছিল মুখ্য। তাছাড়া ঝড়ঝঞ্ঝা, শীতাতাপ ইত্যাদি ভয়াবহতাও স্বাভাবিকভাবে বর্তমান ছিল। কিন্তু তিনি বাঙালি হয়েও এসব কিছুকে অতিক্রম করে তিব্বতে যান, এবং এই কথা বোঝাতেই কবি বলছেন বাঙালি অতীশ লঙ্ঘনগিরি তুষারে ভয়ঙ্কর। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। কিশোর বয়সে, তার আগে বলি, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে। এখানে আমরা দেখতে পেলাম তিব্বতের রাজার অনুরোধে তিনি তিব্বতে যান এবং বৌদ্ধ ধর্মের পরম জ্ঞান তিব্বতবাসীর মধ্যে প্রচার করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। তিনি বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করে তিব্বতকে উজ্জ্বল করেন এবং একথাই উক্তিতে বলা হয়েছে। তারপর বলছে কি, কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি। পক্ষ শাতন বলতে আমরা কি বলি? পক্ষ শাতন হচ্ছে পক্ষছেদ। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন কেন বলা হয়েছে? আমরা জানি সুতার্কিক ছিলেন পক্ষধর মিশ্র, যেটা জয়দেব মিশ্রকে আমরা বলি। তারই কিশোর ছাত্র বাঙালি রঘুনাথ শিরোমণি তর্কযুদ্ধে পরাস্ত করেন। পণ্ডিতকে পরাস্ত করা বা তার অহংকার চূর্ণ করা পক্ষধরের পাখা কাটারি স্বামী। এ কারণেই কবি উপমাটি বর্ণনা করেছেন। নেক্সট দেখি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বাঙালির ছেলে হয়ে তিনি যেন যশের মুকুট পরে, অর্থাৎ খ্যাতি লাভ করে তিনি যেন নিজের দেশে ফিরে এলেন। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে। বাংলার রবি, জয়দেবকে বাংলার রবি কেন বলছেন? তিনি বীরভূম জেলা ভোজদেব ও বামাদেবীর পুত্র ছিলেন। তার সৃষ্টির মহানতা দেখে কবিদের মধ্যে প্রধান স্থান দিয়েছেন কবি নক্ষত্রলোকে সূর্যের ন্যায়। এ কারণেই কবি জয়দেবকে রবি অর্থাৎ সূর্যের সঙ্গে তুলনা করে বাংলার রবি বলেছেন। বলছেন কি, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে। কান্ত কোমল পদে কেন বলছে? কান্ত কোমল পদ বলতে কবি জয়দেব রচিত যে গীত গোবিন্দ কাব্য সেটাকেই বুঝিয়েছেন, যাকে স্বয়ং জয়দেব মধুর কোমল কান্ত পদাবলী বলে আখ্যাত করেছেন। এবং জয়দেব ভারতবর্ষের কাব্যধারায় এই একটি কাব্য রচনা করেই যেন চিরস্মরণীয়। এটা বৈষ্ণবদের নিত্য আরাধ্য সঙ্গীত রূপে গেয়, আর বাঙালির স্বভাব কোমলতা এই কাব্যরসে যেন মুগ্ধ। তাই তিনি বলছেন কান্ত কোমল পদে। করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকো নদে। তাহলে কি বলছে? সংস্কৃতের কাঞ্চন কোকোনদকে সুরভিত করা হয়েছে। আমরা স্বর্ণপদ্মের মতো উজ্জ্বল বহুমূল্য সংস্কৃত সাহিত্য দ্বারাই এখানে তিনি যেন নিজের সৃষ্টি সৌরভ সংযুক্ত করেন। সংস্কৃত সাহিত্য যদি বলছে যদি পদ্মফুল হয়, তবে জয়দেবের সৃষ্টি তার সুঘ্রাণ, এবং বাঙালির গৌরবগাথা প্রচারক কবি সে কারণেই এরূপ মন্তব্য করেছেন। তাহলে আমরা 3টে স্তবক আজ দেখলাম। আমি প্রথম থেকে যেটুকু পড়ালাম আরেকবার বলে দিই। যেমন প্রথমেই আমরা দেখেছি এই বঙ্গভূমি কোথায় অবস্থিত, আর তার বাঁ দিকে পদ্ম বা বাংলাদেশের জাতীয় ফুল, ডান দিকে মহুয়া ফুল, ঊর্ধ্বদেশে কাঞ্চনজঙ্ঘা পর্বত, আর নিচে বঙ্গোপসাগর। বঙ্গভূমি যেন সোনার ধানে ভরা, আর সেই বঙ্গ যার দেহ পদ্ম অতসী অপরাজিতায় অলঙ্কৃত। এরপর দেখতে পেলাম যে সেই বঙ্গভূমিকে সৃষ্টির আদিকাল থেকে বাসযোগ্য করে বাঙালি বিস্তার করেছে তার সভ্যতা। চতুরঙ্গ সৈন্য নিয়ে রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে কখনো যুদ্ধ করেছে, কখনো বীর বাঙালি বিজয় সিংহের লঙ্কাদেশ জয় করার চিহ্নস্বরূপ লঙ্কার নাম হয়েছে সিংহল। কখনো কখনো মোগলের আক্রমণ সামাল দিয়ে ওঠা বাঙালি দিল্লীনাথকেও পরাজিত করেছে।
আর শেষে দেখলাম যে সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনির কথা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ভারতবর্ষ থেকে হিমালয় পর্বত পার হয়ে সুদূর তিব্বতে বৌদ্ধ ধর্মের জ্ঞানের দ্বীপ জ্বালেন, পক্ষধর মিশ্রকে পরাজিত করে যশ বা খ্যাতি লাভ করেন রঘুনাথ ভট্ট। আর শেষে আমরা পেলাম কবি জয়দেবের কথা। তাহলে তোমরা এই 3টে স্তবক ভালো করে পড়ো, আশা করি অসুবিধা হবে না। আমি নেক্সট দিন বাদবাকি আবার পড়াবো।